মৃন্ময়ের রুমেই ঠোঁট কামড়ে কপাল কুঁচকে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে আছে রোজা তীর্থ। দৃষ্টি ল্যাপটপের পর্দায় স্থির। এক পর্যায়ে নিচের ঠোঁট চিমটে বলে ওঠে তীর্থ, সেভারি পিৎজা কো? এটা তো কোনো পিৎজা কোম্পানির নাম মনে হচ্ছে স্যার। তার মানে রেনকোটটা কোনো পিৎজা কোম্পানির? রেনকোটের গায়ে ট্যাগটা দেখে তো তাই মনে হচ্ছে। রোজা এবার সোজা হয়ে দাঁড়ায়, চিন্তামগ্ন গলায় বলে, তাহলে কি আমাদের ফলো করা লোকটি একজন পিৎজা ডেলিভারি বয়? একজন পিৎজা ডেলিভারি বয়ের আমাদের পিছু নিয়ে কী লাভ হতে পারে? তীর্থ ডিভানে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, সেটা তো এই কোম্পানিতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারবো আমরা। স্যার, আমাদের নেক্সট প্ল্যান কি? এই সেভারি পিৎজা কোম্পানি? আমার মনে হয় এখানে গেলেই প্রশ্নের উত্তর খুঁজে পাবো আমরা। মৃন্ময় এবার এগিয়ে আসে, রোজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ল্যাপটপের উপরে খানিকটা ঝুঁকে পড়ে। সাথেই শরীরটা কেঁপে ওঠে রোজার। মৃন্ময় স্বাভাবিক কণ্ঠে বলে, ডান পাশে জুম করো তীর্থ। ঝোপের আড়ালে লোকটির জুতো দেখা যাচ্ছে, একদম কোনায় খেয়াল করো। হ্যাঁ, ওই জুতোটাই জুম করো। মৃন্ময়ের কথা মতো জুতোর উপরে জুম করে তীর্থ। জুতোটা তার চোখে পড়েনি। এই মৃন্ময়ের চোখগুলো কি অনুবীক্ষণ যন্ত্র নাকি? কথাটা ভেবে আর চোখে মৃন্ময়ের দিকে তাকায় তীর্থ। মৃন্ময় ল্যাপটপে নজর রেখেই বলে, কি বুঝলে? রোজাও খানিকটা ঝুঁকে আসে। মৃন্ময়ের বাহুর সাথে আবার ছুঁয়ে যায় তার শরীর। মৃন্ময় স্বাভাবিক থাকলেও রোজার হৃদস্পন্দন বেড়ে যায় 1000 গুণ। তীর্থ ঠোঁট উল্টে মৃন্ময়ের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, কি বুঝবো স্যার? জুতো দেখে বোঝার মতো কি আছে? মৃন্ময় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, জুতোর নিচের দিকে একটা ট্যাগ আছে, দেখো, সেখানে লেখা এয়ার ম্যাক্স। তীর্থ ভ্রু কুঁচকে বলে, তো তো লোকটি যে জুতো পরে আছে তার নাইকি এয়ার ম্যাক্স এক্সট্রিম স্নিকার। খুব এক্সপেন্সিভ জুতা, কম হলেও 120 ইউএস ডলার তো হবে, যে বাংলাদেশের টাকায় 10,240 সামথিং। তোমার মনে হয় না একজন পিৎজা ডেলিভারি বয়ের জন্য এত দামে জুতো পরাটা একটু বেশি কাকতালীয়? রোজা আবারও সোজা হয়ে দাঁড়ায়, ভ্রু কুঁচকে সরু চোখে তাকায়। আপনি বলতে চাইছেন লোকটি পিৎজা ডেলিভারি বয় নয়? এটা আমাদের ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা মাত্র। মৃন্ময় ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকিয়ে বলে, হতে পারে, তাদের দুটো মোটিভ থাকতে পারে। এক, আমাদের ডিস্ট্র্যাক্ট করে আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে বাধা দেওয়া, বা আমাদের আগে সেখানে পৌঁছানো এবং সব প্রমাণ মুছে ফেলা। 2, আমাদের থ্রু গন্তব্যে পৌঁছানো। যদি প্রথমটি ঠিক হয় তাহলে তারা চাইছে আমরা পিৎজা কোম্পানিতে গিয়ে লোকটির খোঁজ নেই এবং সময় নষ্ট করি, আর তারা খুব ইজিলি নিজের কাজটা কমপ্লিট করে নিক। তীর্থ এবার উঠে দাঁড়ায়, মাথায় হাত রেখে বলে, ওরে ব্যাস, কি কূটনীতি রে বাবা। রোজা তীর্থের কথায় পাত্তা না দিয়ে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলে, তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? শ্রীমঙ্গল? মৃন্ময় ডান হাতের নিজের চুলগুলো ঠিক করে পকেটে হাত দিয়ে দাঁড়ায়, চোখের ঘন পল্লব ঝাঁকিয়ে বলে, ইয়েস, আজ রাতেই বেরিয়ে যাব আমরা। যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আজ রাত শ্রীমঙ্গল হোটেলে কাটিয়ে কাল ভোরে নিরালা খাসিয়াপঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের। ইউ গাইস রেডি? তীর্থ রোজা মাথা হেলিয়ে সম্মতি জানায়, মৃদু কণ্ঠে বলে। ইয়েস স্যার। মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে বাম হাতটা সামনে এনে ঘড়িতে চোখ রাখে। 3:40। ঘড়ি থেকে চোখ তুলে বলে, বিকেল গড়িয়ে যাচ্ছে, এখনো লাঞ্চ করা হয়নি আমাদের। সবাই ফ্রেশ হয়ে নিন, 20 মিনিট পর লাঞ্চ করতে বেরোবো, তারপর প্যাকিং। এইখানে আর ফিরছি না আমরা। কথার মাঝেই ফোন বেজে ওঠে মৃন্ময়ের। রোজা তীর্থের যাওয়ার দিকে ইশারা করেই ফোনটা রিসিভ করে সে। শান্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশে নীরবতা। কয়েক সেকেন্ড পর ইতস্তত গলায় বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি আরিফুল ইসলাম আরিফ, সিকিউরিটি অফিসার। মৃন্ময় হাসি মুখে বলে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন, চিনতে পেরেছে। কোনো সমস্যা মিস্টার আরিফ? আরিফ থামে না, কথা খুঁজে পায় না, আমতা আমতা করে বলে, আসলে স্যার, জি বলুন।
আরিফ দম নেয়, সাহস নিয়ে বলে ওঠে, আমার বাবা অসুস্থ স্যার, হাসপাতালে অ্যাডমিট, হেডেক করছেন আসলে। আমার বাবা অসুস্থ। চরম বিরক্তি তৈরিতে এই ছোট্ট কথাটুকুই যথেষ্ট। কেউই তার স্টাফের অসুস্থ বাবার খবর নেওয়ার আগ্রহ দেখায় না, আর প্রয়োজনও বোধ করে না, উল্টে বিরক্তি হয়। কিন্তু মৃন্ময় বিরক্ত হয় না, ছোট্ট নিঃশ্বাস ফেলে আরিফের কথাই মনোযোগী হয়। আরিফের অস্বস্তি বুঝতে পারে। কিছু কিছু মানুষ আছে যাদের দম ফাটলেও মুখ ফোটে না। মৃন্ময়ের ধারণা আরিফও এমন একজন মানুষ। খুব বিপদে না পড়লে কারো কাছে হাত পাতার ছেলে আরিফ নয়। মৃন্ময় তার অস্বস্তি কমাতেই নরম গলায় বলে, মিস্টার আরিফ, আপনার অ্যাকাউন্ট নম্বর আর অ্যামাউন্টটা মেসেজ করে দিন। আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, চিন্তা করবেন না, বাবা ঠিক হয়ে যাবে। আরিফ আকস্মিক কেঁদে ফেলে। সে ভাবতেই পারেনি সম্পূর্ণটা না শুনেই এত সহজে রাজি হয়ে যাবে মৃন্ময়। মৃন্ময় এবার অস্বস্তিতে পড়ে। যাই কান্নারত কোনো পুরুষকে কিভাবে সান্ত্বনা দিতে হয় জানা নেই তার। আরিফ নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলে, থ্যাংক ইউ স্যার, আমি লোন হিসেবে শীঘ্রই টাকাটা পরিশোধ করে দেবো স্যার। মৃন্ময় হাসে। এখন টাকা হিসেব করার সময় নেই আরিফ সাহেব, এটা আমার দায়িত্ব ছিল আর আপনার অধিকার। গিয়ে বাবার খেয়াল রাখুন। বাবা কিন্তু একটাই হয়, বাবাকে ধরে রাখতে হবে। গো, আল্লাহ হাফেজ। ফোন কেটে সোহেলকে ফোন দিয়ে আরিফ এর অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করতে বলে ফ্রেশ হয় মৃন্ময়। কালকের দিনটা খুবই দীর্ঘ হতে চলেছে তাদের। বিকেল 4টে, লাঞ্চ করতে বসেছে তীর্থ, রোজা আর মৃন্ময়। তীর্থ রোজার টুকটাক কথা বললেও নিশ্চুপ মৃন্ময়। হঠাৎ করেই মৃন্ময়কে উদ্দেশ্য করে বলে ওঠে রোজা, মিস্টার হিরো, আমরা তো রাতেই চলে যাচ্ছি। এইখানে কি আর ফিরবো না? কত কিছু দেখার আছে। বিছানা কান্দি, রাতারগুল, জাফলং, আরও কত কিছু। এইসব জায়গা কখন ঘুরবো আমরা? মৃন্ময় খেতে খেতেই জবাব দেয়, আপনি হানিমুনে আসেন মিস রোজা। নেক্সট টাইম যখন হানিমুনে আসবেন তখন না হয় হাজব্যান্ডকে নিয়ে ঘুরে বেড়াবেন, এবার আপাতত হচ্ছে না। মৃন্ময়ের শান্ত কণ্ঠের অতি সত্য কথাগুলো রোজা রেগে যাওয়ার জন্যই যথেষ্ট। রোজা রেগে তাকায়। তীর্থ খাবার মুখে দিয়েই ফিক করে হেসে ওঠে। রোজা দাঁতের দাঁত চেপে নিজের রাগটা সামলে নিয়ে বলে, কেন হানিমুনে এসেই ঘুরে বেড়াতে হবে কেন? সিলেটের দেওয়ালে দেওয়ালে কি লেখা আছে যে হানিমুন ছাড়া সিলেট শহর ঘুরে বেড়ানো যাবে না? কথাটা বলেই মুখ বাঁকালো রোজা। রাগেই রোজার উজ্জ্বল মুখটা লাল আভা ফোটে। মৃন্ময় ওদের নজর এর অগোচরে মুচকি হাসে। খাওয়া থামিয়ে শান্ত গলায় বলে, না, তা নয়, তবে একটা শহর ঘুরে দেখার জন্য অবশ্যই আপনার একজন বডিগার্ডের প্রয়োজন হবে। হাজার হলেও মেয়ে মানুষ, হানিমুনে এলে হাজব্যান্ড থাকবে আর তার কাজই থাকবে আপনার পেছন পেছন বলদের মতো ঘুরে বেড়ানো, যা আমি বা তীর্থ কেউ করতে পারবো না। তাই সিলেট ঘুরে দেখার জন্য হানিমুনটা আপনার জন্য বেস্ট অপশন। তাছাড়া আমরা কাজে এসেছি, ঘুরতে নয়। মৃন্ময়ের বলা প্রতিটি কথাকেই রোজার কাছে আস্ত অপমানের ঢিবি বলে মনে হচ্ছে। মৃন্ময়কে প্লেটে নিয়ে চাকু আর কাঁটা চামচ দিয়ে কেটে কুচি কুচি করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। অসভ্য ছেলে। মৃন্ময় হয়তো রোজার মনোভাব বুঝতে পারল, তাই খাবার হাতে চালাতে চালাতে মৃদু হাসতে লাগলো সে। সেই হাসি দেখে রাগটা আরও কয়েক গুণ বেড়ে গেল রোজার। খাবার শেষে হোটেলের রুমের দিকে এগিয়ে যেতেই তীর্থের শার্টের কলার চেপে ধরল রোজা। তীর্থ হতভম্ব গলায় বলল, কি হয়েছে? জানোস কেন? রোজা চাপা গলায় বলে, কি হয়েছে? শালা হারামখোর, তুই আমার ফ্রেন্ড নাকি ওই ব্যাটার? তীর্থ অবাক চোখে তাকিয়ে বলে, অবশ্যই তোর, তুই তো আমার জন্মগত দোস্ত। রোজা চাপা ধমক দেয়, চুপ, একদম ভং ধরবি না। ওই মিস্টার জিরো আমাকে অপমান করেছিল আর তুই বসে বসে দাঁত কেলাচ্ছিলি। এই তুই আমার দোস্ত? মির্গি রোগীর চামচা কোথাকার। তীর্থ অসহায় চোখে তাকিয়ে বলে, কখন কেলাইলাম? কখন? 2টা থাপ্পড় লাগালেই মনে পড়বে কখন কেলাচ্ছিলি। দিব 2টা? তীর্থ ভয় পাওয়ার চোখে তাকায়। রোজার বিশ্বাস নেই এখনই ইচ্ছা মতো চর ঘুষি লাগিয়ে মানিজ্যতের ফালুদা বানিয়ে দিতে পারে সে। খান্নাস মহিলা একখানা।
তীর্থ খানিক বিড়বিড় করে ঢোক গেলে আহত প্রাণীর গোগরানির মতো করে বলে, আমার কি দোষ ক? দুদিন যাবৎ দাঁতের সিস্টেমে সমস্যা দেখা দিচ্ছে। আপনি হাসির সিস্টেম চালু হয়ে যায়, না চাইতেও দাঁত বের হয়ে যায়। এই দেখ। তীর্থ দাঁত বের করে দেখায়। রোজা কপাল কুঁচকে তাকায়, হাঁটা থামিয়ে কোমরে হাত রেখে বলে, তাই নাকি? এই হাত দেখেছিস, এক ঘষিতে তো চোখের সিস্টেমও আওলাই দিব। তখন আর দাঁত বের হবো না, ডিরেক্ট কান্দন বের হব। ডফার। মৃন্ময় রোজার সামনে সামনে হাঁটছিল। তীর্থ রোজা নিচু গলায় কথা বললেও সবটাই কানে এলো তার। সেই সাথে পেট ফাটা হাসিও পেল। রোজা তীর্থের আর চোখে মুখ টিপে হেসে নিজের রুমে ঢুকে গেল। সে যাওয়ার সময় ওদের দিকে না তাকিয়েই বলল, 7টায় বের হচ্ছি আমরা, গেট রেডি গাইস। আরমান সাহেবকে ওটিতে ঢোকানো হয়েছে প্রায় 3 ঘন্টা হলো। আরুর দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে চুপচাপ। আরিফ এদিক ওদিক পায়চারি করছে। লীনা এক দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণেই রক্ত শুকিয়ে গেছে, ডান গালে আঙুলের ছাপ। ছাপগুলো দেখলেই শরীর কাঁপিয়ে কান্না আসছে লীনার। আজ প্রথম আরুর প্রতি রাগ লাগছে তার। এই জন্য নয় যে রাফিন আরুর পরিচিত, এই জন্য যে আরিফকে মারার পরও চুপ ছিল আরু। রাফিনের দেওয়া আঘাতগুলো তো কিছুই না, এর থেকেও 1000 গুণ আঘাত সহ্য করেছে আরিফ। কিন্তু এতগুলো মানুষের সামনে নিজের ছোট বোনের জন্য মার খাওয়াটা কি সত্যিই মেনে নেওয়া যায়? লীনা জানে আরিফ ভাঙছে, মনের দিক থেকেই চুরমার হয়ে যাচ্ছে। আর সেই চুরমারের শব্দটা লীনার কানে যেন অভিশাপের মতো আঘাত করছে। আরও কি পারতো না রাফিনকে কিছু কড়া কথা শোনাতে? যে ভাই বোনের শরীরের মশার কামড় দিবে বলে সারা রাত জেগে থাকতো, সেই ভাইয়ের জন্য এতটুকু দুঃসাহস কি দেখাতে পারতো না আরু? অভিমান আর ক্ষোভে বুকটা ভার হয়ে আসছে লীনার। দুহাতে মুখ ঢেকে স্বামীর মুখটা মনে করেই চাপা গলায় ডুকরে ওঠে সে। লীনার কান্নার আওয়াজে চমকে ওঠে আরিফ, দৌড়ে পাশে এসে বসে, মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, তোমার শরীর কি খুব খারাপ লাগছে লীলা? কি সমস্যা হচ্ছে বলো? প্লিজ কেঁদো না। বাবার জন্য চিন্তা করছো? বাবা একদম ঠিক হয়ে যাবে পাগলি। ঠিক তো হবেই। আল্লাহ কি এতটাই নিষ্ঠুর হতে পারেন বলো? লীনা চোখ তুলে তাকায়, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে হালকা হাসে। হাজারো কষ্ট মাখা সেই হাসিটা লীনাকে আবারও ভেঙে গুড়িয়ে দেয়। আরিফ লীনাকে বুকে টেনে নিতেই আবারও ফুফিয়ে ওঠে সে। প্রতিটি স্ত্রীর কাছেই তার স্বামী অসাধারণ একজন মানুষ, লীনার কাছেও তাই। এত বছরের সংসার জীবনে আরিফকে হাজারো কষ্ট বুঝতে দেখেছে, কষ্টেও হাসতে দেখেছে, সবাইকে একা হাতে আগলে রাখতে দেখেছে, কিন্তু কখনো ভাঙতে দেখেনি, হেরে যেতে দেখেনি। কিন্তু আজ আরিফের চোখে পরাজয়ের গ্লানি, বোনের কাছে ভালোবাসার যুদ্ধে পরাজিত এক মানব সে। গাড়িতে বসে আছে তীর্থ, রোজা আর মৃন্ময়। গাড়ি চালাচ্ছে আলী। তীর্থ নিচু গলায় ফোনে কথা বলছে। রোজা রাতের সিলেট দেখতে মগ্ন। দূরে অন্ধকার আচ্ছন্ন কালো পাহাড়, চাঁদের আলোয় কোনটা কালো তো কোনোটা গাঢ় নীল। সেই সমস্ত এক দৈত্য পাহাড় দিয়ে চলেছে এই অসম্ভব মায়াবী শহর। গাড়ির গ্লাস নামানো বলে রোজার চুলগুলো বাতাসে মর্ত হয়েছে। মৃন্ময় সিটে গা এলিয়ে সামনের গ্লাসে তাকিয়ে আছে। রোজার উড়ন্ত চুলগুলোও যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। মৃন্ময়ের ধারণা ছিল রোজাকে শাড়ি আর স্কার্টেই সব থেকে সুন্দর লাগে, আধুনিকতার ছোঁয়াই বেমানান লাগবে তাকে। কিন্তু মৃন্ময়ের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হলো আজ। রোজার গায়ে হোয়াইট লেডিস শার্ট আর ব্লু জিন্স এই যে এতটা মানিয়ে যাবে চিন্তাও করতে পারেনি সে। তার সাথে খোলা চুল। মৃন্ময় চোখ বুঝল, বুকটা ধরফর করছে তার। রোজা মৃন্ময়ের আশেপাশে থাকলেই অস্থিরতাটা চরম আকার ধারণ করে, গলা শুকিয়ে আসে, শ্বাস নেওয়াটাও দায় হয়ে দাঁড়ায়। তবুও বাইরে থেকে কতটা স্বাভাবিক সে। ভেতরে বয়ে যাওয়া ঝড়ের সাথে বাইরের চেহারাটার কোনো সুযোগ নেই। দুটো যেন দুই জগতের বাসিন্দা,
একদম অচেনা। মৃন্ময় দীর্ঘশ্বাস ফেলল। আলী বেশ কিছুক্ষণ ধরে উসখুস করছিল। গাড়িতে বসার পর থেকে একটা কথা বলারও সুযোগ পায়নি সে। মৃন্ময়কে দীর্ঘশ্বাস ফেলতে দেখে হাসি মুখে বলে ওঠে সে, স্যার মনে হয় ক্লান্তি, বলি কি একটা গান ধরেন স্যার, শিল্পী মানুষ বইলা কথা, দেখবেন মনটা একদম ফুরফুর হয়ে গেছে, গাইবেন স্যার? মৃন্ময় চোখ খুলে আবারও আয়নায় তাকালো। রোজা বাতাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চুলগুলো মুড়িয়ে হাতকোপা করাই ব্যস্ত। মৃন্ময়ের চাহনিটা তার চোখে পড়ল না। মৃন্ময় আবারও চোখ বন্ধ করে নিল। অসম্ভব সুন্দর গলায় গেয়ে উঠল, আর গল্প না জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের আসর রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ, শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো। গানটা শেষ হতেই চমকে উঠল রোজা। তীর্থ ফোন কেটে মনোযোগী হয়েছে গানে। রোজার মনে হচ্ছে গানের প্রতিটা লাইন তাকে উদ্দেশ্য করে গাওয়া। প্রতিটা লাইন যেন তার নামকেই ডেকে যাচ্ছে আন মনে। পরের মুহূর্তেই নিজের ভাবনাটাকে দূরে ঠেলে সিটে গা এলিয়ে দিল রোজা। এও কি সম্ভব? মৃন্ময়ের মতন একজন সেলিব্রিটি তাকে উদ্দেশ্য করে গান গাইবে? কথাটা নিজের কাছেই বড্ড হাস্যকর লাগলো রোজার। সকাল 10টা। রোজা, তীর্থ, মৃন্ময় ছুটেছে গন্তব্যে। রোজার গায়ে হোয়াইট লেডিস শার্ট, ব্ল্যাক জ্যাকেটে ব্লু জিন্স, লম্বা চুলগুলো খোপা করা, চোখে ব্ল্যাক সানগ্লাস, পায়ে কেস, পিঠে ঝুলছে ছোট্ট একটা ব্যাগ। রোজার এমন রূপ তীর্থের জন্যও পুরনো হলেও মৃন্ময়ের কাছে একদম নতুন। রোজাকে এমন পোশাকে দেখে শান্ত বুদ্ধির অধিকারী মৃন্ময়ও খানিকটা হকচকিয়ে যায়। এই মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই যে মেয়েটা আদেও কখনো শাড়ি পরেছিল কিনা, অথচ ঢাকার অলিগলিতে সব সময় শাড়িতে মোড়ানো রূপেই দেখা যায় তাকে। মৃন্ময় নিজের মনেই হাসে, বাঁকা চোখে তাকিয়ে বলে, একদম ইনভেস্টিগেটর লোক, নট ব্যাড মিস রোজা। রোজার টোল পড়া হাসি দিয়ে বলে ওঠে, খাসিয়া পুঞ্জিগুলো নাকি জঙ্গল পরিষ্কার করে তৈরি করা হয়। শাড়ি পরে পাহাড়ে ওঠা তো মুশকিল, তাই এই ব্যবস্থা। মৃন্ময় মাথা ঝাঁকায়। আলী গাড়ি স্টার্ট দিতেই জানালার দিকে ঝুঁকে পড়ে রোজা। প্রাণ ভরে শ্বাস নিয়ে হাসি মুখে বলে ওঠে, খাসিয়ারা তো মাতৃপ্রধান, তাই না? মৃন্ময় হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ, মাতৃপ্রধান। ওদের রীতিগুলো আমাদের রীতি থেকে সম্পূর্ণ আলাদা। পরিবারের সব দায়িত্ব মেয়েদের ঘাড়ে, এমনকি কাকে বিয়ে করবে সেই ডিসিশন নেওয়ার স্বাধীনতা মেয়েদের ঘাড়ে। অন্য গোত্রের পছন্দের মতো ছেলেকে বিয়ে করতে পারে। অধিকাংশ সময় মেয়েদের ইচ্ছে বিয়ে হয়। মেয়েরা যাকে ভালোবাসে তাকে নিজেদের বাড়িতে দাওয়াত দেয়, কখনো বা 2 থেকে 4 দিন একসাথে টাইম স্পেন্ড করে, তারপর ডিসিশন নেয় যে মেয়ে বিয়ে করবে কিনা। মৃন্ময়ের কথা শেষ না হতেই সামনের দিকে হামলে পড়ল তীর্থ। চোখ বড় বড় করে রোজার দিকে তাকিয়ে বলে, দোস্ত, এরা কি ফরওয়ার্ড দেখছো নি? বিয়ের আগেই হানিমুন। উফ, এই নিয়মটা আমাকে ওইখানে নাই কেন বলতো? কি জোশ একটা নিয়ম বস। মৃন্ময় নিঃশব্দে হাসে। রোজা বিরক্তিতে কপাল কুঁচকায়, ঝাঁঝালো গলায় বলে, তুই জীবনে শুধরাবি না তীর্থ। ফ্ল্যাট কইরা মন ভরে না,
এখন তোর হানিমুনও করা লাগবো? খাড়া, মালিহাকে বলতাছি। তীর্থ মুখ কালো করে শান্ত হয়ে বসে, চোখে চোখ তাকিয়ে বলে, জিন্দেগিতে আমার খুশিতে খুশি হইলি না তুই রোজা? সারাদিন মালিয়া মালিয়া করস কেন? ভাল লাগে না। স্যার, আপনি শুরু করুন তো। এই মহিলার বকবকে চেয়ে আপনার মুখে খাসিয়া মেয়েদের গল্প শোনা ঢের ভালো। মৃন্ময় হেসে দেয়। গ্লাসে রোজার ভ্রু কুচকানো মুখটা দেখে নিজে আবার ও বলে ওঠে সে, খাসিয়া মেয়েরা বিয়ের পাশাপাশি বিচ্ছেদে অগ্রাধিকার পায়। ওদের ইচ্ছে হলে স্বামীকে ত্যাগ করে নতুন কাউকে বিয়ে করতে পারে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমাদের সমাজে ছেলেরা একসাথে একাধিক বিয়ে করতে পারলেও রাখাইনদের সমাজে মেয়েরা একসাথে একাধিক বিয়ে করতে পারে। ছেলেদের সে অধিকার নেই বললে চলে। রোজা ড্যাব ড্যাব করে তাকায়, তারপর চোখ মুখ কুচকে বলে, ছি, একসাথে দুটো স্বামী? মৃন্ময় হেসে বলে, ছিয়ার কিছু নেই মিস রোজা, ওটা ওদের সমাজে প্রচলিত। তাছাড়া সবাই তো করে না, যাদের প্রয়োজন তারাই করে। তীর্থ বাঁকা হেসে বলে, খাসিয়ার মাইয়াদের দেখি খুব সুবিধা। আচ্ছা, এদের ধর্মটা কি? মুসলিম আছে নাকি? ওদের 80% খ্রিস্টান। তবে হিন্দু, খ্রিস্টান, মুসলিম 3 ধর্মের প্রভাবই রয়ে গেছে ওদের উপর। ওরা এক ঈশ্বরবাদে বিশ্বাস করে, আবার দেবদেবীর পূজাও করে। ওরা মারা গেলে মৃতদেহ প্রথমে পুড়িয়ে তারপর কবর দেওয়া হয়। ওদের শব্দ করার আগে ওদের ধর্মগুরু মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করেন। সে প্রার্থনার বাংলাটাও বেশি ইন্টারেস্টিং। রোজা উৎসাহ নিয়ে বলে, আপনি জানেন সেই বাংলা? মৃন্ময় হেসে মাথা ঝাঁকায় আর বলে, জানি। ওদের প্রার্থনাটা অনেকটা এরকম, বিদায়, ঈশ্বর রাজ্যে গিয়ে তুমি পান খাবে। তীর্থ ভ্রু কুচকে আসে, কুচকানো ভ্রু নিয়ে বলে, পান? মিষ্টি মন্ডা সন্দেহ সব রেখে পান কেন? মৃন্ময় মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, তা তো জানি না, তবে ওদের জীবিকার প্রধান কাজ কিন্তু পাহাড় থেকে পাহাড়ি পান সংগ্রহ করা। মিস্টার রোজা, ওই তো উপরে দেখুন। রোজা দ্রুত মাথা হেলিয়ে পাহাড়ের উপরে তাকায়। সেখানে পাহাড়ের গা বেয়ে ওঠা লম্বা সরু সুপারি ও পান গাছগুলোতে বেড়ে উঠেছে খাসিয়া পান গাছ। লতানো পান গাছগুলো সুপুরি গাছ বেয়ে উঠে গেছে অনেক দূরে। রোজা বিস্ময় নিয়ে বলে, এইগুলো কি পান গাছ? মৃন্ময় মাথা দোলায়। তীর্থ রোজার দিকে ঝুঁকে পড়ে ঝটপট ছবি তুলে নেয়। মৃন্ময় বলে, এটি খাসিয়াদের প্রধান অর্থকরী ফসল। এখানে বরজ করে পান চাষ হয় না। দুর্গম পাহাড়ি এলাকায় বনসম্পদকে কাজে লাগিয়ে খাসিয়ারা গড়ে তুলেছে তাদের ব্যবসা আর জীবন ধারণের উপায়। রোজা আবারও মাথা বের করে। পাহাড়ের গা বেয়ে আরও এক ধরনের লতানো গাছ দৃষ্টি কাড়ল তার। অন্য গাছের উপর কি নিঃসংকোচে বেড়ে উঠেছে এই লতা, তাতে আবার গোল গোল ফলও ধরেছে বেশ। রোজা উৎসাহ নিয়ে বলে, নায়ক সাহেব, ওইটা কি গাছ? কোন ফল? মৃন্ময় বাইরে নজর দেয়। রোজা খুশিতে ঝক আলো মুক্তির দিকে তাকিয়ে বলে, ওটা গোলমরিচ গাছ মিস রোজা, বন্য গোলমরিচ। রোজা অবাক চোখে তাকায়। রাস্তার দুপাশের পাহাড়ে ফুটে থাকা অসংখ্য বনফুল দেখে মুখে হাসি ফোটে তার। চারপাশের সব কিছুতেই মুগ্ধ সে। আর মৃন্ময় মুগ্ধ রোজার টোল পড়া গালের দিকে ফিরে। কিছুক্ষণ যেতেই আবারও ব্যস্ত কণ্ঠে ডাকে মৃন্ময়। বাহিরে ইশারা করে বলে, ওই দেখুন মিস রোজা, ওটা হলো বনদেবীর মূর্তি। এখানকার আদিবাসীরা বিশ্বাস করে জঙ্গলের প্রতিকূলতা আর সকল রকম বিপদ থেকে একমাত্র বন দেবী রক্ষা করে তাদের। সুন্দর না? রোজা মৃন্ময়ের কথায় মনোযোগ দিতেই বাহিরে তাকায়। পাহাড়ের গায়ে বসানো বনদুর্গার মূর্তি, কি সুন্দর কারুকার্য। রোজা আবারও মুগ্ধ হয়। সকালে সূর্যের নবীন আলোয় মুগ্ধ চোখ দুটো চিকচিক করে ওঠে রোজার। মুখে জাগে অদ্ভুত এক আভা, সাথে সাথে খুব অদ্ভুত এক ইচ্ছে জাগে মৃন্ময়ের। জগতের সব মুগ্ধতায় রোজাকে জড়িয়ে দিতে ইচ্ছে করছে তার, আর প্রাণ ভরে দেখতে ইচ্ছে করছে।
খুশিতে চিকচিক করা ওই চোখ, মাতাল করা ওই ঠোঁট, বিধাতার অসম্ভব কারুকার্যের তৈরি গালের ওই গভীর টোল, পাহাড়ি উঁচু উঁচু বন্ধুর পথ বেয়ে এগিয়ে চলা তারা, পাহাড়ের উপর থেকে নুয়ে পড়া সূর্যের ছটায় রাঙা আকাশ আর নিচে সবুজ বন, দুইটাই চোখ মেলে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে আগ্রহী করে তোলে তাদের। কখনো পাহাড়ি রাস্তা বেয়ে উপরে ওঠা, আবার কখনো নিচের দিকে নামা, বলা যায় আরোহণ আবরোহণ। এই আধুনিক যুগেও পাহাড়ি পুঁথিপুঞ্জগুলিতে চলে বেঁচে থাকার লড়াই। বেহাল রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয় তাদের। রোজাদের গাড়িটাও এঁকে বেঁকে চলে, কখনো ঝাঁকিয়ে ওঠে ভীষণভাবে, তবুও বিন্দু মাত্র বিরক্তি নেই কারো চেহারায়। দীর্ঘ শহর জীবন পেরিয়ে প্রকৃতির কোলে এসে কি বিরক্ত হওয়া যায়? দীর্ঘ 10 ঘন্টা অপারেশন চলার পর হাসি মুখে বেরিয়ে আসেন ডাক্তার। আরমান সাহেব এখন বিপদমুক্ত। সারা রাত গিয়ে সকাল 11টার দিকে জ্ঞান ফিরেছে আরমান সাহেবের। কেবিনে দেওয়ার পর আরিফ, আরু, লীনা সবাই দেখা করতে যায় তার সাথে। ঠিক তখনই দুইজন ডাক্তারের সাথে কেবিনে ঢোকে রাফিন। হসপিটালের বিভিন্ন সমস্যার জন্য কাল রাতে আর বাড়ি ফেরা হয়নি তার। সকাল সকাল হসপিটাল থেকে একটা ফাইল নিতে এসে ডাক্তার সারার অনুরোধেই রুগীকে দেখতে এসেছে সে। গভীর মুখে আরমান সাহেবের দিকে খানিকটা ঝুঁকে চেক আপ করে রাফিন। একটা প্রশ্ন জিজ্ঞেস করে কথা বলতে পারছে কি না পরীক্ষা করে বেরিয়ে যেতে নিলেই মৃদু গলায় থেমে থেমে প্রশ্ন করে আরমান সাহেব, আরিফ, তোর গালে কিসের ছাপ বাবা? আরিফ মৃদু হাসে, রাফিনকে শুনিয়ে বলে, তেমন কিছু না বাবা, কুকুরে কামড়েছিল কাল। বনের পালিত কুকুরকে কি আর বলা যায়? তাছাড়া তুমিই বলেছিলে কুকুর কামড়াতেই পারে, তাই বলে কুকুরকে কামড়ে নিজে তো আর কুকুর হতে পারি না বাবা। সাথে সাথেই থমকে যায় রাফিন। পায়ের রক্ত মাথায় উঠে যায় তার, হাত দুটো মুঠো হয়ে আসে। আরিফকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করে, তাকে অপমান, কিন্তু সামলে নেয় রাফিন। এখন মাফিয়া নয়, ডক্টর সে। পেশেন্টের সামনে কোনো হাঙ্গামা করতে একদম পছন্দ করে না রাফিন। লীনা ভয়ে খামচে ধরে আরিফের হাত, চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে সে। কপালে ফুলে ওঠা রগ নিয়েই চুপচাপ বেরিয়ে যায় রাফিন। চোখ দুটো লাল হয়ে আসে তার। কাল আরিফকে যথাযথই মেরেছিল সে। আরিফ যে আরুর ভাই তা জেনেই হাত উঠিয়েছিল রাফিন। মেয়েদের গায়ে হাত তোলাটা দুর্বলতা মনে করে রাফিন, তাই আরিফের গালেই চড় বসিয়েছে সে। কথায় আছে না, নিজের কষ্টের থেকে আপনজনের কষ্ট চোখে পড়ে বেশি। রাফিন ও আরুর সাথে ঠিক তাই করতে চেয়েছিল। তার প্রচেষ্টায় সফল হয়েছিল। রাফিনের রাগটা কমেও গিয়েছিল, কিন্তু আরিফের শেষ কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দিয়ে গেল। আবারও জ্বলে উঠল সেই রাগ। চেম্বারে ঢুকে ফাইলগুলো ছুঁড়ে ফেলে টেবিলে 2 হাত রেখে ঝুঁকে নিজের রাগ কমানোর চেষ্টা চালায় রাফিন। সাথে সাথেই দরজায় টোকা পড়ে। রাফিন উঁচিয়ে বলে, কাম ইন। অনুমতি পেয়ে দরজা ঠেলে পেছনে এসে দাঁড়ায় মধ্যবয়স্ক এক লোক। রাফিন ঘুরে তাকায়। লোকটিকে পর্যবেক্ষণ করে নিয়েই ভ্রু কুঁচকে বলে, আপনি এখানে কেন এসেছেন? আগন্তুক হাসি মুখে বলে, আপনার সাথে কথা বলতে এসেছি মিস্টার চৌধুরী। কিন্তু আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। গেট লস্ট। একবার বেন্টে চিন্তা করে দেখুন মিস্টার চৌধুরী, এতে কিন্তু আপনারই লাভ। রাফিন বিরক্ত গলায় বলে, অদ্ভুত মানুষ তো আপনি। আপনার কি মনে হয় আমার টাকা কম আছে? আমি খারাপ কাজ করি ঠিক, এবং ভবিষ্যতেও করব। তাই বলে একজনকে মেরে তার সব সম্পত্তি নিয়ে নিব এমন মানুষ আমি নই। এমন ব্যবসা করলে বাংলাদেশে একজনও ধনী লোক থাকতো না ডিরেক্টর সাহেব। প্লিজ যান। তাই বলে 100 কোটি টাকা ছেড়ে দিবেন? আমার শুধু ছেলেটার লাশ চাই, টাকা নয়। আর ছেলেটাকে মারলে তার সব সম্পত্তি আমার কবজায়। এই দুনিয়ায় তার আর কেউ নেই মিস্টার চৌধুরী। আর তাছাড়া এমন তো নয় যে মার্ডার করেন না আপনি, এটা তো রোজকার কাজ আপনার। তার সমস্যাটা কি?
আমি কোনো রাস্তার গুন্ডা নই যে ভাড়া করবেন আমায়। লোকটি হাসে, চেয়ার টেনে বসে বলে, জানি, কিন্তু ওকে মারলে আমাদের লাভটাই সবচেয়ে বেশি চৌধুরী সাহেব। শুনলাম তার জন্য বস্তি কবজা করতেও পরেশানি হচ্ছে আপনার। মাত্র তো 3টা খুন, ব্যাস কাজ খতম। রাফিন ভ্রু কুচকে বলে, 3 জন কেন? মেয়েটাকে মেরে কি লাভ আপনার? কোনো লাভ নাই, হবে ক্ষতি আছে। খুনের প্রমাণটা থেকে যাবে। এই প্রমাণ ঢাকাতেই তো 14টা বছর ধরে এত কসরত করে চলেছি চৌধুরী সাহেব। এমনভাবে খুন করবেন যেন এই পাহাড় থেকে 3 জনই হাওয়া হয়ে যায়। তাছাড়া মেয়েটা কিন্তু আপনার শত্রুর একমাত্র কন্যা। এক ঢিলে 2 পাখি মারা যাবে। ছবিগুলো দেখেছেন? ব্যাপক সুন্দরী মেয়ে, চাইলে তুলেও আনতে পারেন। ইউজ করে বেঁচে দিতেও কোনো সমস্যা নাই। কথাটা বলেই গা জ্বালানো হাসি দেয় লোকটি। চোয়াল শক্ত হয়ে আসে রাফিনের। আচমকা কলার চেপে ধরে বলে, আমি মেয়েদের ব্যবসা করি না, ইডিয়েট। মেয়েরা মেয়েই হয়। মেয়েদের সম্মান দিয়ে কথা বল মাস্টার, নয়তো পুঁতে রেখে দিব। আর যার কথা বলছিস সে কোনো বাজারে মেয়ে নয় যে ইউজ করব, ভদ্রঘরের মেয়ে। সো মুখ সামলে কটি। লোকটি ভয় পেয়ে যায়। বাম হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বলে, সরি মিস্টার চৌধুরী, কিন্তু খুন করতেও তো কোনো সমস্যা নেই। 3টা খুনে 100 কোটি টাকা হাতে আসছে আপনার। একটু তো ভেবে দেখুন, নিজ হাতে না করলে অন্য কাউকে দিয়ে করান। আমরা কিছু লোক পিছু নিয়েছে ওদের লোকেশন ট্যাগ করতে, কোনো সমস্যাই হবে না। এবার ডিসিশন আপনার। রাফিন কলার ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। চেয়ারে বসে গা এলিয়ে দেয় সে। চোখ বন্ধ করে একটা শ্বাস টেনে নিয়ে বলে, আপনি যান ডিরেক্টর সাহেব, কাজ হয়ে যাবে। লোকটি চলে যেতেই চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় রাফিন। আবারও রাগ লাগছে তার, ভীষণ রকম রাগ। এই আরিফকে ধরে আর 2-4টে চড় দিলে বেশ হতো। ভাই বোন মিলে কি শুরু করেছে তার সাথে। একজন বিনা কারণে চড় লাগায়, আর একজন গালি দেয়, আর অন্যদিকে রোজা। ওফ, রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কাউকে ধরে ইচ্ছে মতো পেটাতে পারলেই রাগটা শান্ত হতো তার। টেবিল থেকে একটা ফাইল তুলে নিয়ে সোফায় রাখা কোটটা হাতে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো রাফিন। মাথায় আরু, রোজা, আরিফ সব কিছুই যেন একেবারে চলছে তার। এই আরু আর আরিফকে কিছুতেই একসাথে থাকতে দেওয়া চলবে না। শরীরের যন্ত্রণাই থেকে মানসিক যন্ত্রণা বেশি কাঁদায়। রাফিনও তাই করবে। আরিফকে মানসিক যন্ত্রণায় মারবে সে, বোন হারানোর যন্ত্রণা। কথাটা ভাবতেই বাঁকা হাসে রাফিন। ওর মনে পৈশাচিক আনন্দ হয়। পাহাড়ি উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়ে খাসিয়াপুঞ্জিতে পৌঁছেই চোখে পড়ল অসম্ভব সুন্দর একটা গির্জা। খাসিয়াদের 80% খ্রিস্টান হওয়ায় প্রায় প্রতি খাসিয়াপুঞ্জিতেই থাকে আলাদা আলাদা গির্জা অর্থাৎ প্রার্থনাগার। এমন পাহাড়ি অঞ্চলে সুন্দর কারুকার্যময় পাকা দালানে তৈরি গির্জা দেখে অবাক চোখে তাকালো রোজা, তীর্থ। রোজার মনে হতে লাগলো এমনটা একটা গির্জা শহরের আধুনিকায়নে ঘিরে থাকা গির্জাগুলোকেও টেক্কা দিয়ে যাবে সহজে। গির্জার সামনেই একদল খাসিয়া বাচ্চাদের চোখে পড়ল। হাতে ছোট ছোট লাঠি নিয়ে ছুটে ছুটে খেলছে তারা। লাঠির মাথায় ছোট ছোট চাকা লাগানো। গির্জার পাশেই পাহাড়ি ঢলে সুন্দর ছোট্ট একটা চায়ের দোকান। হঠাৎ গাড়ি থামাতে বলল মৃন্ময়। ঘাড় বাঁকিয়ে রোজাকে উদ্দেশ্য করে বলল, চা খাবেন মিস রোজা? দোকানের পরিবেশটা কিন্তু চমৎকার। মৃন্ময়ের প্রস্তাবে খুশিতে লাফিয়ে উঠল রোজা। ঝটপট গাড়ি থেকে নেমে বিস্ময়ে নিয়ে বলল, সবকিছু কতটা গোছানো। এই পাহাড়ে এতটা ছিমছাম পরিবেশ পাওয়া যাবে ভাবতেই পারিনি আমি। মৃন্ময় হাসলো, হাসি মুখেই বলল, খাসিয়ারা খুব গোছালো জাতে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই বেশি পছন্দ করে। তীর্থ বাচ্চাদের দিকে এগিয়ে যেতেই বাচ্চারা এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখে মুখে ভয় ডর ভাবটা স্পষ্ট। ততক্ষণে মৃন্ময়ও এগিয়ে এসেছে বাচ্চাদের দিকে। তীর্থের কাঁধে হাত রেখে বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ভয় পেও না, এদিকে এসো, ছবি তুলবো তোমাদের সাথে। সাথে সাথে একজন দুজন করে এগিয়ে এলো তারা। একসময় দেখা গেল সব কয়টা বাচ্চা ঘিরে ধরেছে তাদের।
কে কত কাছ থেকে দেখবে তা নিয়ে চলছে তুমুল হাঙ্গামা। তীর্থর কাছ থেকে ক্যামেরা নিয়ে ছবি তুলে দেওয়ার দায়িত্ব নিল মৃন্ময়। তীর্থ রোজা পাশাপাশি দাঁড়িয়ে আর তাদের ঘিরে রেখেছে এক জাক খাসিয়ান শিশু। দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর, কিন্তু মৃন্ময়ের তোলা বেশিরভাগ ছবিতেই ফুটে উঠল রোজার হাসি মাখা মুখ, সেই টোল পড়া হাসি। ছবি তোলা শেষ করেই গাড়ি থেকে চকলেট এনে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিল মৃন্ময়। রোজা অবাক হয়ে বলল, বাচ্চাদের সাথে দেখা হবে এটা আপনি জানতেন? এত চকলেট আনলেন যে? মৃন্ময় হেসে বলল, ঠিক জানতাম না, তবে গেস করেছিলাম। চলুন চা খাওয়া যাক, এখন অনেকটা পথ বাকি। রোজাকে কিছু বলার সুযোগ না দিয়ে তীর্থকে নিয়ে দোকানের দিকে এগিয়ে গেল মৃন্ময়। চায়ের দোকানে দুটো বাঁশের বেঞ্চ, রোজা তার একটিতে পা ঝুলিয়ে বসে এদিক ওদিক তাকালো। প্রকৃতির সাথে যুদ্ধ করেই আধুনিকতার পরশে সিক্ত হয়েছে তারা। রাস্তার দুপাশে ছিমছাম গোছানো ছোট বড় কাঁচা পাকা ঘর, কোথাও কোথাও সোলার প্যানেল, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। রোজা চায়ের কাপে চুমুক দিয়ে গিজার দিকে তাকালো, আঙুল দিয়ে ইশারা করে বলল, ওটা কিসের মূর্তি নায়ক সাহেব? রোজার হাতকে লক্ষ্য করে গির্জার দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিল মৃন্ময়। শান্ত গলায় বলল, ওটা যিশুর মূর্তি। এখানে বেশিরভাগ জনগোষ্ঠী ক্যাথলিক খ্রিস্টান, যিশুকে খুবই ভক্তি করে সবাই। ও, চা খাওয়া শেষ করে গাড়ি ছুটতেই আবারও চোখে পড়ল একদল বাচ্চা, তাদের হাতেও লাঠি। রোজা তীর্থ জালনায় ঝুঁকে পড়ে হাত নাড়াতেই উজ্জ্বল হয়ে উঠল তাদের মুখ। নিষ্পাপ হাসিতে মত্ত হয়ে তারাও হাত নাড়াতে লাগলো তুমুল গতিতে। তাদের থেকে চোখ সরাতেই চোখ পড়ল একদল যুবক ও বৃদ্ধ। রাস্তার পাশে ড্রাম উল্টিয়ে তারপরও ক্যারাম খেলছে তারা। রোজা সেদিকে দৃষ্টি রেখেই বলল, আচ্ছা, এই খাসিয়ার বাচ্চাদের কি খেলার মতো আর কোনো খেলনা নেই? সবাই লাঠি দিয়ে খেলে কেন? দেখুন, সবার হাতেই লাঠি। মৃন্ময় হেসে উঠল। তীর্থ খানিকক্ষণ ভেবে নিয়ে ফোড়ন কেটে বলল, আমিও খেয়াল করলাম। আরে, আগে জানলে আমাদের মানব দরদি রোজা ম্যাডাম কিছু খেলনা কিনে আনতো, তাই না রোজা ম্যাডাম? রোজা রাগি চোখে তাকিয়ে বলল। তীর্থ, মায়ের খাবার চাইস না। তীর্থ সেদিকে পাত্তা না দিয়ে জানালা দিয়ে উকিঝুঁকি দিয়ে চিন্তিত গলায় বলে উঠল, ইসরে, বাচ্চা থেকে বুইরা খাসিয়ানো দেখা হয়ে গেল, কিন্তু একটা মাইয়াও চোখে পড়ল না। চারিদিক কেমন মরুভূমি লাগতেছে রে দোস্ত। এরা কি জানে না আজ আমি আসবো? রোজা বিরক্তি নিয়ে বলল, তুই আসবি জেনেই ঘর থেকে বের হয়নি কেউ। মেয়েদের ওপর তুই আসতো এক আজাব। সর এখান থেকে। তীর্থ মুখ ভেঙচিয়ে সরে বসলো। ডান পাশে জানলা দিয়ে আবারও ছবি তোলায় মগ্ন হয়ে পড়ল। রোজা উৎসাহ নিয়ে বলল, সত্যি কি এদের আর কোনো খেলনা নেই? মৃন্ময় একটা ছোট্ট শ্বাস নিয়ে বলল, ওটা ওদের খেলনা নয়, প্রতিরক্ষার প্রস্তুতি মিস রোজা। রোজা অবাক হয়ে বলল, মানে কৃষের প্রতীক্ষা? মৃন্ময় হেসে বলল, পাহাড়ি পরিবেশটা আমাদের পরিবেশের মতো স্বাভাবিক নয়। পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্যই খেলার ছলে ছোট সময়ে হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয় তাদের। কারণ চা বাগানের পাহাড়ি রাস্তায় সাপের আনাগোনাটা চোখে পড়ার মতো, বিভিন্ন জায়গায় বিপদ উৎপেতে থাকে। তাই বাচ্চাদের ছোট থেকে তাদের প্রতিরক্ষা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। বলতে গেলে প্রতিকূল পরিবেশে এভাবেই প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে বের উঠছে এই এলাকার শিশুরা। রোজা কিছু বলবে ঠিক তখনই চোখে পড়ল বাগান ঘেরা একটা পাকা বাড়ি। বাড়ির সামনের বারান্দাটাই সবচেয়ে বেশি নজর কাড়ল রোজার। পরিপাটি করে সাজানো সুন্দর বসার ব্যবস্থা, দেখতে অনেকটাই চা বাগানের বাংলো বাড়িগুলোর মতো। রোজা খেয়াল করে দেখলো বাড়ির ছাদের উপর দুটি ডিশ অ্যান্টেনা। ব্যাপারটা খুব অবাক হলো রোজা। এমন একটা পাহাড়ে ডিশ অ্যান্টেনা, এতটা পাহাড়ি বন্ধুর পথ পেরিয়ে এমন সুন্দর বাড়ি দেখতে পাবে কল্পনাও করতে পারেনি রোজা। রোজার বিস্ময় কাটিয়ে আলী বলে উঠল, স্যার, এইটাই জিনু মন্ত্রীর বাড়ি। তীর্থ কপাল কুঁচকে বলল, শহরে কি কোনো মন্ত্রী এই পাহাড়ি অঞ্চলে থাকে কোন কামে? আলী উৎসাহ নিয়ে বলল, তীর্থ ভাই, এই মন্ত্রী না, খায়ঘোষরা পুঞ্জি প্রধানকে এরা মন্ত্রী বলে। মন্ত্রী মানে পুঞ্জির
হেডম্যান। এই এলাকার ঝিনু মন্ত্রী নামেই পরিচিত এই ভদ্রলোক। আসল নাম হইল গিয়াস ঝিনুল আমিন। ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁট উল্টালো তীর্থ। আপাতত এটাই তাদের কর্তব্য বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। এখানেও একগুচ্ছ বাচ্চারা লাঠি হাতে ছুটোছুটি করছে। আগন্তুকদের দেখেই থেমে গেল তাদের ছুটোছুটি। অবাক চোখে নিষ্পাপ চাহনি নিয়ে তাকালো রোজাদের দিকে। বাচ্চারা হঠাৎ নীরব হয়ে যাওয়ার দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কে আপনারা? এখানে কি চান? মৃন্ময় পেছনে ছিল। সানগ্লাসটা খুলে নিয়ে দুপা সামনে এগিয়ে এসে স্মিত হেসে বলল, আমরা ঢাকা থেকে এসেছি। জিনুল আমিন সাহেব আছেন? তার সাথে দেখা করতে চাই আমরা। লোকটা খানিকটা ভড়কে গেল। কিছুক্ষণ নীরব থেকে মুখে হাসি নিয়ে বললেন, জি, আমি জিনুল আমিন। কিন্তু আপনারা আমার সাথে কি কথা বলতে এসেছেন? মৃন্ময় হাসি মুখে বলল, তেমন কিছুই না, আমাদের পুঞ্জি ঘুরতে এলাম। সে শোভতে পুঞ্জি প্রধানের সাথে দেখা করার ইচ্ছে জাগলো মনে। মৃন্ময়ের কথায় বেশ আশ্বস্ত হলেন ভদ্রলোক। সৌজন্যের সঙ্গে বাড়ির ভিতরে নিয়ে গেলেন ওদের। পুঞ্জি প্রধান শব্দটা উচ্চারণ করতেই মনের মাঝে গম্ভীর কোনো ব্যক্তির ছবি ভেসে ওঠে। মনে হয় লোকটি কতই না কঠোর, কিন্তু জিনুল আমিনের মাঝে এমন কিছু চোখে পড়ল না রোজার। রোজার মনে হলো লোকটি অত্যন্ত বিনয়ী এবং সহজ সরল মনের মানুষ। অতিথি আপ্যায়ন যে বাঙালিদের ঐতিহ্য তা যেন আবারও মনে করিয়ে দিলেন উনি। গরুর খাঁটি দুধের তৈরি অসাধারণ স্বাদের চা আর মচমচে বিস্কুট অতিথি আপ্যায়ন করলেও মনটা ভরে উঠল সবার। কি সারল্য হাসি, কি বন্ধুপূর্ণ ব্যবহার। আজকাল এই আধুনিক সমাজেও টেবিল ভরে খাবার সাজিয়ে দিলেও কোথাও যেন কিছু একটা ফাঁক থেকে যায়। সেই ফাঁকা অংশটা হলো আন্তরিকতা। শহরের মানুষের মনে আন্তরিকতার নিঃশেষ ঘটলেও পাহাড়ি এই দুর্গম অঞ্চলে বসেও এই ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষগুলো আন্তরিকতা নামক জিনিসটাকে আঁকড়ে ধরে আছেন খুব শক্ত করে। চা খাওয়া শেষ করে কথায় কথায় বলল মৃন্ময়, অনেক বছর আগে এই পুঞ্জিতে একবার এসেছিলাম আমি। তখন তাহেরা পোতাম নামে এক লোকের সাথে পরিচয় হয়েছিল। খুবই আন্তরিক লোক ছিলেন। এত বছরে পুঞ্জির অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। উনি কোথায় এখন? এসেছি যখন, ওনার সাথে একবার দেখা করতে পারলে বেশ হতো। জিনুল সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, তাহেরা পতাম? হ্যাঁ, ও তো এই পুঞ্জিতেই ছিল। খাসিয়া সংগঠনের সক্রিয় সদস্যও ছিল, কিন্তু এখন আর নেই। তীর্থ বিস্ময় নিয়ে বলে উঠল, এই মানে গেল কই? মারা গেছে? জিনুল সাহেব মাথা দুলিয়ে বললেন, না, মারা যায়নি। এখান থেকে মাগুর ছড়া পুঞ্জিতে চলে গেছে প্রায় 5 বছর হলো। তীর্থ এবার কাঁদো কাঁদো মুখ নিয়ে রোজার দিকে তাকালো। এত কষ্ট করে আসাটা তার মানে সবটাই ভেস্তে। রোজা উদ্বিগ্ন গলায় বলল, কিন্তু কেন? নিরালা পুঞ্জির থেকে মাগুরা ছড়া পুঞ্জির যাতায়াত ব্যবস্থা ভালো, এটাই হয়তো মূল কারণ। রোজা তীর্থ দুজনেই ভগ্ন হৃদয় নিয়ে মৃন্ময়ের দিকে তাকালো। মৃন্ময়ের মুখে হাসির টেনে নিয়ে জিনুল সাহেবের সাথে কথা বলে চলেছেন। রোজার ইচ্ছে করছে মৃন্ময়ের মাথাটাকে দুটুকরো করে পা ছড়িয়ে কাটতে। উফ, অসহ্য। অরুর বাবা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠলেও বেশ কিছুদিন হসপিটালেই থাকতে হবে তাকে। কিন্তু আরিফ আরমান সাহেবকে রিলিজ করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রাইভেট হসপিটালে দিনে যত টাকা খরচ হয় তা একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অর্ধেক বছরের উপার্জন। অপারেশনের খরচের জন্য এত টাকা খরচ হওয়ার পরও কেবিন খরচ, ঔষধ, হেনতেন নিয়েও বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়েছে আরিফের। ব্যাংকে অরুর বিয়ের জন্য জমানো টাকা আর ঢাকার একতলা বাড়িটাও বন্ধক রেখে যা কিছু টাকা হয়েছে তাতেই বাবার চিকিৎসা চালাচ্ছে সে। কিন্তু সেই টাকাও তো প্রায় শেষের দিকে। ডক্টরদের অনেক বলে কালকে দিনে রিলিজ করানোর জন্য রাজি করাতে পেরেছে সে। 2 দিনের ধকলে ক্লান্ত শরীরটা যেন আর টানতে পারছে না সে। তবুও টানতে হচ্ছে, বড় ছেলে বলে কথা। ভারী ক্লান্ত শরীর নিয়ে দরজা ঠেলে বাবার কেবিনে ঢুকলো সে। আরু টুলে বসে বাবার হাত ধরে ঘুমিয়ে আছে। লীনা খানিক দূরে সোফায় গা এলিয়ে বসে আছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বসে থাকতে কতটা কষ্ট হচ্ছে তার।
আরিফ ভেতরে ঢুকেই ঘুমন্ত অরুর দিকে তাকালো। নিঃশব্দে অরুর পাশে গিয়ে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমন্ত বোনের মাথায় হাত বুলিয়ে কপালে হালকা ঠোঁট ছোঁয়ালো। 2 দিন যাবৎ বোনটাকে কাছে থেকে দেখতে পারেনি সে। যাই করুক, যেমনি করুক, কলিজার টুকরো ওর। ছোট্টবেলা থেকে বুকের কাছে লাগিয়ে বড় করেছে তাকে। বোনের নিষ্পাপ ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসলো আরিফ। আবারও কপালে চুমু দিয়ে সরে দাঁড়িয়ে লিনাকে উদ্দেশ্য করে বলল, কাল বাবাকে রিলিজ দেওয়া হবে লীলা, আর কাল দুপুরে সোনা পুকুর যাচ্ছে। লিনা অবাক চোখে তাকালো, দুর্বল গলায় বলল, সোনাপুকুর? ঢাকায় বাসা রেখে অসুস্থ বাবাকে নিয়ে গ্রামে কেন যাবে আরিফ? ওখানে ইলেকট্রিসিটির সমস্যা, রান্নার সমস্যা, কিভাবে সব হবে আরিফ? আরিফ অসহায় চোখে স্ত্রীর দিকে তাকালো। ধীর পায়ে স্ত্রীর সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে লিনার হাত দুটো নিজের হাতে টেনে নিয়ে মৃদু গলায় বলে উঠল, ঢাকার বাড়িটা বন্ধক দিয়ে দিয়েছি নীলা। টাকা শোধ করতে না পারা পর্যন্ত ওরা সেখানে ভাড়াটিয়া রাখবে, এই শর্তেই দিয়েছে। হ্যাঁ, ওখানে তোমার খুব কষ্ট হবে নীলা। তুমি বাবার বাড়ি চলে যাও নীলা, আমি দিয়ে আসি। লিনার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি শুধু তোমার সুখের সময় পাশে থাকবো বলে বিয়ে করিনি আরিফ। তুমি যখন যেই অবস্থায় থাকবে আমি ওইভাবেই থাকবো। শুধু চোখ মেলে তোমাকে দেখতে পেলেই হলো। প্লিজ এইটুকু থেকে বঞ্চিত করো না আমায়। লিনার কথায় দ্রুত চোখ সরিয়ে নিল আরিফ। ওর চোখটা জ্বলছে খুব। আদৌ কি লিনার মতো একজন জীবনসঙ্গী পাওয়ার যোগ্য সে? আরিফ নিচের দিকে চোখ রেখেই বলে, জেদ করো না লীলা, অমন পরিশোধ মানিয়ে নিতে পারবে না তুমি। তাছাড়া আমাদের বাবু। খুব পারবো, ওইসব নিয়ে ভেবো না তুমি। তোমাকে, বাবাকে, আমার আরুকে রেখে কোথাও যাচ্ছি না আমি আরিফ। তুমি সোনাপুকুর যাবার ব্যবস্থা করো। তুমি সব দিকটা সামলে নিতে পারলে তোমার স্ত্রী হয়ে এইটুকু আমি পারবো না আরিফ। আরিফ লিনার সব কথার কানে গেল। আরুর 2 দিন যাবৎ ঘুম নামক জিনিসটা চোখে যেন ধরাই দিচ্ছে না তার। তবুও চোখ বুজে পড়েছিল শুধুমাত্র ভাইয়ের আদর পাওয়ার জন্য। আরু জানে আরিফ আরুর সামনে কঠোর হওয়ার চেষ্টা করলেও আরুর ঘুমিয়ে থাকার সুযোগে বোনের পাশে বসে সে। প্রথম যেদিন চল লাগিয়েছিল সেদিনও এসেছিল আরিফ। ঘুমন্ত আরুর মাথায় হাত বুলিয়েছে প্রায় ঘণ্টাখানিক। হাতের ছাপ পড়ে যাওয়া গালটায় চুমুতে ভরিয়ে দিয়েছিল যেন। আরু সেই ছোট্টটি আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছে নিজেকে শক্ত করলো আরু। এবার রাফিনকে কোনো সুযোগ দিবে না সে, এক ফোঁটাও সুযোগ না। রাফিনের একটা প্রতিশোধের জ্বালা অনেক পুড়িয়েছে তাদের, আর পুরাতে দেবে না আরু। রুখে দাঁড়াবে, এরপর যা হয় হোক। নিজের রুমে ব্যাগ প্যাক করছে রাফিন। দরজার পাশে দাঁড়িয়ে ব্যাগের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আসিফ, যেন ব্যাগ থেকেই মারাত্মক কোনো কিছু আবিষ্কার করে ফেলবে সে। রাফিন ব্যাগের চেন লাগাতে লাগাতে বলল, শালা, এই মিনময় নিজে গেছেই মেয়েটাকে সাথে নেওয়ার কি দরকার ছিল? আর এই মেয়ে খুঁজে খুঁজে প্রবলেমের মাঝে কেন গিয়ে পড়ে বুঝি না। এদের সম্পর্ক কি রে? কি চলে এদের মাঝে? আসিফ সচকিত চোখে তাকায়। আসিফ ঢোক গিলে নিয়ে বলে, কাগর মাঝে ভাই, রাদীপের মাইয়া আর ওই নায়কের মাঝে? রাফিন ঘুরে তাকালো, ভ্রুকুচকে রাগী গলায় বলল, রাবিদের মাইয়া বললি কেন? নাম ধরে বলতে পারিস না? এই রাবিদ হারামজাদাটার নামটা আমার সামনে নিবি না, শালা হারামি একটা। এর ছেলেকে এখনই মারতে পারলি না? এই ছোট্ট একটা ছেলেকে মারতে এত সময় লাগে? আসিফের মুখটা কালো হয়ে আসে। যার নামটা শুনতেই পারে না, তার মেয়েকে নিয়ে এত চিন্তার কি আছে বোঝে না আসিফ। বিড়বিড় করে বলে, না মানে হারুনরে গাছটা করতে দিছিলাম, ফাজিলটাই টাক দিয়ে অ্যাক্সিডেন্ট করে গিয়ে মেরে শুধু রিক্সা উল্টে চলে আসছে। পাবলিক দাওয়া করছিল নাকি? কুলা মরে নাই, শুধু পা ভাঙছে। চিন্তা কর না ভাই, কাম হয়ে যাবে। রাফিন ভ্রুকুচকে কিছু ভাবে, তারপর বিরক্তি নিয়ে বলে, থাক, এটা আপাতত স্কিপ করে নতুন কাজটাই মন দে। মিনময় সিলেট কেন গেছে এবং এই ডিরেক্টরের সমস্যাটা কি খুঁজে বের কর। দরকার পড়লে মিনময়কে মেরে দিস, এক গুলিতে খতম। খুব দরকার না পড়লে রোজাকে মারা দরকার নেই। আর হ্যাঁ, ডোন্ট ট্রাস্ট হার। মারার আগে যদি ওকে টাচ করতে যাস তো খবর আছে, হাত কেটে গলায় ঝুলিয়ে দিব। রাফিন রাগী দৃষ্টি নিক্ষেপ করে লাগেজটা হাতে তুলে নেয়। সাদা শার্টের উপর কালো কোট জড়াতে জড়াতে বলে, 2 দিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি, পরশুই চলে আসব। এসে যেন সব রেডি পাই আমি। আসিফ আবারও অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলল,
কি রেডি পাওয়ার কথা বলছেন ভাই? রাফিন স্বাভাবিক গলায় বলল, কাজী বিয়ে করব? বিয়ে করতে নাকি কাজী লাগে? আর কি কি লাগে রে? এনিওয়ে, যা কিছু লাগুক না কেন সব কিছু রেডি চাই আমি। গট ইট? আসিফ হা করে তাকিয়ে আছে। রাফিন খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে যায়, যেন হুট করেই বিয়ে করতে চাওয়াটাই নিতান্ত একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আসিফ আগের জায়গায় অনড়। নিজের কানকে বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে তার। আসিফ ঢোক গিলে নিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। মাথাটা ঝিমঝিম করছে তার। বাকি তবে ওই রাদীপের মাইয়া থকু রোজা ম্যাডামকে বিয়ে করবে নাকি? রোজা নামটা মনে হতেই আবারও ঢোক গিলে আসিফ চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জিনুল আমিনের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো ওরা। রোজা তীর্থ দুজনেরই মুখ শুকিয়ে আছে, দুজনেরই মনটা ভীষণ রকম খারাপ। মিন্ময় ওদের দিকে ভ্রু কুচকে তাকায়। কুচকানো ভ্রু দুটো আরো খানিকটা কুচকে নিয়ে বলে, হোয়াট হ্যাপেন গাইস? তীর্থ মুখ ফুলিয়ে বলে, হোয়াট হ্যাপেন? সেই কবে থেকে শুধু চরকার মতো ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি। আরিয়া আহমেদ ফয়সালকে খুঁজে বের করার জন্য বের হলাম, সায়াম চাংকে খুঁজতে। আবার সায়াম চাংকে খুঁজে পাওয়ার জন্য বের হলাম তাহেরা প্রথমকে খুঁজতে। এই তাহেরা প্রথমকে খুঁজে পাওয়ার জন্য এলাম জিনুল আমিনের কাছে। আর এই এত কিছু করে ফলাফল 0। এরপরও আপনি বলছেন হোয়াট হ্যাপেন্ড? মিন্ময় ডান চোখের ভ্রু খানিকটা উঁচু করে তাকায়, শান্ত গলায় বলে, 0 কিভাবে হলো? উনি তো বললেন যে তাহেরা প্রথম মাগুর ছড়ে আছেন, ওখানে গেলেই পেয়ে যাবো ওনাকে। আজ যদি না পাই? তীর্থর প্রশ্নে বিরক্ত হয় মিন্ময়। বিরক্ত কণ্ঠে বলে, ধৈর্য রাখতে শিখো তীর্থ। এত অল্প ধৈর্যে জার্নালিজম হবে না। মনে রাখো, ফলাফলটা সবসময় তোমার হাতে থাকে। তুমি যা ভাববে তোমার ফলাফলও তাই হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে বিশ্বাস না করবে যে তুমি হেরে গেছো, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমায় হারাতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। গট ইট? তীর্থ মাথা ঝাঁকায়। রোজা ক্লান্ত গলায় বলে, এবার তাহলে সরাসরি মাগুর ছাড়া যাচ্ছি আমরা। মিন্ময় সানগ্লাস চোখে দিতে দিতে সামনে তাকিয়ে বলে। ইয়া। আলী আবারও গাড়ি ছুটায়। গাড়ি ছুটে চলে লাউয়াছড়া বনের দিকে। লাউয়াছড়া জঙ্গলের কাছে মাগুরছড়া খাসিয়াপুঞ্জি। লাউয়াছড়ার আরেক নাম হলো রেইন ফরেস্ট। শ্রীমঙ্গল উপজেলার শহর থেকে 6 কিলোমিটার দূরে লাউয়াছড়া বন, আর শহর থেকে 8 কিলোমিটার দূরে মাগুরছড়া খাসিয়াপুঞ্জি। লাউয়াছড়ার কাছাকাছি আসতে গাড়ি থামাতে বলে মিন্ময়। রোজা তীর্থের দিকে তাকিয়ে বলে, টায়ার্ড হয়ে পড়েছেন তো? চলুন ইনভেস্টিগেশন থেকে বিরত নিয়ে বনটা ঘুরে দেখেন। অসাধারণ একটা জায়গা। রোজা তীর্থ দুজনেই নেমে আসে। চারিদিকে সবুজের সমারোহ, কত শত অচেনা পাখির ডাক। জঙ্গলের ভেতর দিকে হাঁটতে হাঁটতেই বলে উঠল মৃন্ময়, এই বনে প্রায় 167 প্রজাতির উদ্ভিদ আছে মিস রোজা। এছাড়া 64 প্রজাতির বন্যপ্রাণীও আছে। রোজা ভয় পাওয়া চোখে তাকিয়ে বলে। বন্য প্রাণী? মৃন্ময় শয়তানি হাসি দিয়ে বলে, হ্যাঁ, বন্যপ্রাণী, হনুমান, উল্লুক এসব সামনে পড়ে যাওয়াটা খুবই নর্মাল। আর মৃন্ময়ের কথা শেষ না হতেই ভীতু গলায় বলে ওঠে তীর্থ, আমার আর টায়ার্ড ফিল হচ্ছে না। এখানে বন্যপ্রাণীর সাথে প্রেমালাপ না করে চলুন, বরং মাগুর ছড়াতে যাই। কিন্তু ততক্ষণে রোজা পগার পার। মুগ্ধ দৃষ্টিতে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। চাপালিশ, গর্জন, তেলসুর নামে কত উঁচু উঁচু গাছ। রোজাকে দৌড়াতে দেখে হেসে এগিয়ে আসে মৃন্ময়। হাসি মুখে বলে, আস্তে মিস রোজা। রোজা খুশিতে গদগদ হয়ে বলে, কি সুন্দর ফুল, এসবের নাম কি? এগুলো বনফুল। ওয়াও, এত রকমের বনফুল কখনো দেখিনি আমি। তীর্থ দেখ, কি অসম্ভব সুন্দর এই ফুল। তীর্থ এগিয়ে এসে উকি দেয়। ফুলটা সুন্দর লাগায় টান দিয়ে ছিঁড়তে গেলেই গাছের পাশ থেকে বেরিয়ে আসে একটা সবুজ রঙের সাপ। সাপটা দেখেই চেঁচিয়ে ওঠে তীর্থ, এমনভাবে লাফিয়ে ওঠে যে তার ধাক্কায় রোজার পড়ে যাওয়ার অবস্থা। রোজা ধাক্কা সামলাতে না পেরে মিন্ময়ের গায়ের উপর পড়ে যায়। দুহাতে মিন্ময়ের জ্যাকেট খামচে ধরে নিজেরকে আত্মরক্ষা করে। মিন্ময় দ্রুত হাতে রোজার কোমর জড়িয়ে ধরে। সাথে সাথেই সারা শরীর কেঁপে ওঠে রোজার, গলা শুকিয়ে আসে। চোখের পলক ঝাঁপিয়ে মিন্ময়ের মুখের দিকে তাকায়। মিন্ময় ঝটপট কোমর ছেড়ে খানিকটা দূরে দাঁড়িয়ে বলে, ইউ ওকে?
রোজা মাথা নাড়ে, লজ্জায় আর অস্বস্তি নিয়ে আবারও ফুলের দিকে তাকায়। সাথে সাথেই শুরু হয় বর্ষণ। রোজা অবাক হয়ে বলে, হঠাৎ করে বৃষ্টি কেন? মিন্ময় রোজার হাত টেনে গাড়ির দিকে দৌড়ে যেতে বলে। এজন্যই এই বনের আরেক নাম ব্রেইন ফরেস্ট। গাড়ির কাছাকাছি এসে গাড়িতে না উঠে মিন্ময়ের হাতটা শক্ত করে চেপে ধরে রোজা। মিন্ময় অবাক হয়ে বলে, কি হলো? ভিজে যাচ্ছি তো, গাড়িতে উঠুন। রোজার ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে ওঠে, দাঁত কেলিয়ে বলে, ভিজবো? গহীন বনে বৃষ্টি বিলাসের মজাই আলাদা নায়ক সাহেব, এবং আমার সাথে আপনিও ভিজবেন। মিন্ময় চোখ বড় বড় করে ফেলে। কখনোই না মিস রোজা, ঠান্ডা লেগে যাবে, গাড়িতে চলুন। না না প্লিজ একটু। মিস রোজা চলুন বলছে। ওকে ফাইন, যাব। কথাটা বলেই রাস্তার পাশে গাছের বড় শিকড়ে বসে পড়ে রোজা। মিন্ময় অবাক চোখে তাকায়। রোজার এসব পাগলামোতে ভীষণ রাগ লাগছে তার। দুজনেই ভিজে রীতিমতো চুপচুপে হয়ে গেছে। তার উপর রোজার এই পাগলামো। মিন্ময় অধৈর্য গলায় বলে, হাজব তো, বসে পড়লেন কেন? আপনি একটা গান শোনান, বৃষ্টির গান। গান শেষ হলে তবেই যাব, এর আগে নয়। দেখুন, বন, বৃষ্টি আর পাহাড়ি মাটির সংমিশ্রণে কি নেশা ধরানো বৃষ্টি। একটা গান ধরেন না প্লিজ। মিন্ময় অবাক হয়ে বলে। এই পরিস্থিতিতে গান? পাগল হয়েছেন আপনি? রোজা গোধারা গলায় বলে, পাগল হলে পাগল। আপনার কাছে দুটো অপশন আছে। এক, আমাকে রেখে গাড়িতে উঠে বসে পড়ুন। দুই, একটা কিউট গান শোনান। নাও, চয়েস ইজ ইয়োর্স। মিন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়ায়। আলী আর তীর্থ জানালা দিয়ে মুখ বের করে আগ্রহ নিয়ে তাকায়। মিন্ময় বাধ্য হয়ে গায়, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। মিন্ময় গান শেষ করতেই সিটি বাজায় তীর্থ। মিন্ময় কিছুটা এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, এবার উঠুন। কি হলো, উঠুন। রোজা চোখ বড় বড় করে তাকায়, ঘোর লাগা গলায় বলে, আপনি সত্যি অসম্ভব সুন্দর গান, আরেকটা প্লিজ। মিন্ময় এবার রাগী চোখে তাকিয়ে হুট করেই কোলে তুলে নেয় রোজাকে। রোজা হতবম্ব চোখে তাকায়। গাড়ি থেকে মুখ বের করে জোরে জোরে সিটি বাজিয়ে বলে ওঠে তীর্থ, ओहो, क्या सीन है मम्मू, वन कैप्चर प्लीज। আলীও মুখ দিয়ে অন্যরকম এক শব্দ বের করে বলে ওঠে, আজকের বৃষ্টির সার্থক স্যার, মনে হইতেছে লাইভে সিনেমা দেখতেছি আপনার। কি এন্ট্রি, ওয়াও। ওদের কথায় কান না দিয়ে দ্রুত পায়ে গাড়ির কাছে এসে রোজাকে সিটে বসিয়ে দিয়ে নিজের সিটে বসে গিয়ে বসে মিন্ময়। রোজাকে উদ্দেশ্য করে রাগী গলায় বলে, আপনি বাচ্চা নন মিস রোজা, আমরা এখানে কাজে এসেছি। ঠান্ডা লাগিয়ে জ্বরবা দিয়ে পড়ে থাকলে তো আপনার সেবাই করব নাকি ইনভেস্টিগেশন করব? এমন হলে কালই ঢাকা ব্যাক করুন। এমন কেরালের সহকর্মীর প্রয়োজন নেই আমার। মিন্ময়ের এত বকাঝকা করা কথা কিছুই যেন কানে ঢুকছে না রোজার। সে এখনো বিশ্বাস করতে পারছে না মিন্ময় তাকে কোলে তুলেছে। হঠাৎই ভ্রু কুচকে এলো রোজার। এইসব ছোটখাটো বিষয় নিয়ে এত ভাবতে বসায় নিজের অবাক হলো সে। আশ্চর্য, কোলেই তো নিয়েছে, তাতে এত ভাবাভাবির কি আছে? কিন্তু ওর মন তো আর ব্রেনের কথা শুনে না। রোজার সারা শরীরে মাখামাখি হওয়া মিন্ময়ের উত্তাপ তো কিছুতেই কমে না। কি করবে তার রোজা?
গ্রামের নাম সোনাপুকুর। আরুদের গ্রামের বাড়ি খুবই প্রত্যন্ত একটি অঞ্চল হলেও শিল্পীর আঁকা অমায়িক সুন্দর এই গ্রাম। আরুর মনে মনে হয় আধুনিক প্রযুক্তি যেখানে যত কম সেখানে সৌন্দর্য তত বেশি। এখানে দু-চারা ঘর আছে তাদের। ঘরের সামনে বিশাল খোলা এক বারান্দা, এক পাশে রান্নাঘর। গ্রামে একে বলে ছেল্লা। ঘরের পেছন দিয়ে একটা পুকুরও আছে, লাল লাল পদ্ম ভরে আছে সেই পুকুরে। পানিতে শ্যাওলা পড়ে তার রং হয়েছে হালকা সবুজ। আরুর মনে হয় এই পুকুরে সবুজ রঙের পানিই মানায়। স্বাভাবিক রঙের পানি এই পুকুরে খুবই অস্বাভাবিক লাগতো, খুব বেশি অস্বাভাবিক। বাড়ির চারপাশে ইউক্যালিপটাস, সেগুন, মেহগনি গাছের ছড়াছড়ি। আরুর রুমটা জানলার পাশেই মস্ত এক শিউলি ফুলের গাছ। এই বন্দি জীবন সেই অভিশপ্ত রাফিনের কাছ থেকে ছাড়া পেয়ে এই গ্রামকে যেন স্বর্গের মতো লাগছে অরুর। আবারও চোখে মুখে খুশির ঝিলিক। আগের সেই চঞ্চলতা, ভাবির সাথে মাটির চুলোয় ধোয়া উড়িয়ে রান্না করতে গিয়ে দম ফাটা কাশিতে মত্ত হতেও বেশ লাগে তার। ভাইয়ার হাত ধরে ধুকপুক মন নিয়ে পুকুরে গোসল করতে গিয়েও তার চরম আনন্দ। কিছুদিনের ঝড়ঝাপটা সবকিছু ভুলে গিয়ে পুরো পরিবার যেন প্রাণ ফিরে পেয়েছে আবার। সবার মনে একটাই আশা, আর কোনো অঘটন নয়, এবার একটু শান্তি চায়। কিন্তু ভাগ্য কি সহায় হবে? রাফিন নামক কালো ছায়া কি এত সহজেই ভালো থাকতে দেবে তাদের? আরুর মতো মেয়েরা হয়তো জানে না, রাফিন নামক কালো ছায়া কখনো পিছু ছাড়ে না। কাউকে নিঃশেষ করে দিতেই তাদের শান্তি, কারোর হাসি মুখটা কালো ছায়ায় ঢেকে দেওয়াতেই তাদের প্রশান্তি। ভালোবাসা খুব সুন্দর একটি শব্দ, এর অনুভূতিগুলো কল্পনাতীত, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার অনুভূতিগুলো খুব বিষাক্ত, বড্ড তিত।